has a recognized association with esophageal adenocarcinoma. মানে esophageal adenocarcinoma risk factor কোনটা? অপশন আছে Barrett's esophagus, Crohn's duodenal ulceration, partial gastrectomy, ulcerative colitis. এক্সেলেন্ট। তাহলে অ্যান্সার হচ্ছে Barrett's esophagus। আমাদের ডেভিডসন একটা বক্স আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ ইসোফেগাস, যেটা রিস্ক ফ্যাক্টর। অ্যাডিনোকার্সিনোমাটা আলাদা করে দেওয়া নেই, কিন্তু Barrett's esophagus এর মধ্যে আমরা পড়ছিলাম যে কম হিসেবে ইসোফেজাল অ্যাডিনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে। আর স্কোয়ামাস সেল কার্সিনোমার মধ্যে আমরা বলছিলাম কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে সেলিয়াক ডিজিজ, তারপর টাইলোসিস, তারপর হচ্ছে পার্মাকিনসন সিনড্রোম, এগুলোর ক্ষেত্রে ইসোফেজাল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। Next question, which of the following is the most likely diagnosis? A 72-year-old man with a history of Parkinson's disease comes to the gastroenterology clinic with his relatives for review. They describe episodes of bloating and abdominal distension accompanied by vomiting, which occurs intermittently once every 2 or 3 weeks, can last for a number of hours before resolving spontaneously. Abdominal examination in the clinic is unremarkable. তাহলে পেশেন্ট হচ্ছে বয়স্ক পেশেন্ট, তার পার্কিনসন ডিজিজ আছে, আর পেশেন্টের এখন হচ্ছে ব্লটিং, ডিস্টেনশন, ভমিটিং হইতেছে। ব্লটিং, ডিস্টেনশন, ভমিটিং। এটা ইন্টারমিডিয়েটলি হয়, আবার স্পন্টানিয়াসলি ভালো হয়ে যায়। ডায়াগনোসিস কি? আচ্ছা, আমরা সার্জারিতে একটা জিনিস খুব কমনলি পড়লাম, অ্যাবডোমিনাল ডিস্টেনশন প্লাস ভমিটিং। এটা কখন পাওয়া যায় ইউজুয়ালি? এক্সিলেন্ট। তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেনশনের সাথে ভমিটিং অথবা কনস্টিপেশন, এটা আমরা ইউজুয়ালি পাই হচ্ছে যদি পেশেন্টের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকে। যদি স্মল বাউল অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে ভমিটিং প্রিডোমিনেন্ট থাকে, আর লার্জ বাউল অবস্ট্রাকশন হলে ইউজুয়ালি কনস্টিপেশন প্রিডোমিনেন্ট থাকে। কারণ কোনো পেশেন্টের অ্যাবডোমিনাল ডিস্টেনশনের সাথে ভমিটিং থাকে তাহলে ইন্ডিকেট করে কোনো একটা অবস্ট্রাকশন আছে। তাহলে এখানে অবস্ট্রাকশন অবস্ট্রাকশন ইন্টেস্টিনাল ডিজিজ একটা আছে, ইন্টেস্টিনাল সিড অবস্ট্রাকশন। এই কোশ্চেনের সাথে এটা রিলেটেড কি, ইন্টেস্টিনাল সিড অবস্ট্রাকশনের ইম্পর্টেন্ট কজ হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। তাহলে পার্কিনসন্স ডিজিজ, ডায়াবেটিক, তারপরে সিস্টেমিক স্ক্লেরোসিস বা আদার অটোমিক নিউরোপ্যাথি যে কজগুলো আছে, বা স্মল মাসেলের ডিসঅর্ডার যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে পেশেন্টের সিড অবস্ট্রাকশন হতে পারে। তার মানে এখানে অ্যাকচুয়াল কোনো অবস্ট্রাকশন থাকে না, ইউজুয়ালি মোর্টালিটি সমস্যার কারণে সিড অবস্ট্রাকশন বা অবস্ট্রাকশন লাইক ফিচার্স ডেভেলপ করে। তাহলে পেশেন্টের এরকম অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং, কনস্টিপেশন এই ধরনের ফিচার্স ডেভেলপ করে। তাহলে এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ইউজুয়ালি আমরা প্রোকাইনেটিক ড্রাগ ইউজ করি, যেমন মেটোক্লোরপ্রোমাইড, ডমপেরিডন, এই ধরনের ড্রাগ ইউজ করলে পেশেন্টের সিমটোমেটিক রিলিভ হবে। এরপরে কোশ্চেনটা একটু কঠিন, এটা যেহেতু এমআরসিপি এর কোশ্চেন, তবে ডেভিডসন রিলেটেড, সো এটাও আমাদের জানা লাগবে। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট ইন্টারভেনশন? তাহলে 30-year-old woman with non-Crohn's disease presents to the emergency department with a 1-week history of worsening gastrointestinal symptoms. She is experiencing 4 to 5 loose motions daily, sometimes with blood, and he has mild intermittent abdominal pain. She has recently taken oral prednisolone 40 mg daily, which has general practitioner reduced to 35 mg thus prior to the worsening of symptoms. She has not been started on any immunomodulator or biologics. On examination, pulse, BP মোটামুটি নর্মাল আছে, পালসটা একটু বেশি, BMI নর্মাল, অ্যাবডোমেন ইজ সফট অ্যান্ড জেনারেলি টেন্ডার। ইনভেস্টিগেশনের মধ্যে সিগনিফিক্যান্ট হচ্ছে ইএসআরটা অনেক বেশি। তাহলে একটা ইয়ং পেশেন্ট যার ক্রোনস ডিজিজ ডায়াগনোসিস আছে, এখন পেশেন্টটা জিআই সিমটমসটা ওরসেনিং হয়েছে, তার বেশি বেশি বাউল পাস করতেছে, সাথে মাঝে ব্লাড পাস করতেছে। পেশেন্ট অলরেডি ওরাল প্রেডনিসোলন পাইতেছে 40 মিলিগ্রাম ডেইলি করে, যেটা এখন কমায় 30 মিলিগ্রাম ডেইলি, 35 মিলিগ্রাম ডেইলি পাইতেছে। আর পেশেন্টের ইএসআরটা অনেক বেশি, তার মানে ডিজিজ অ্যাক্টিভিটি এখন বেশি আছে। আমরা যদি বাউল ফ্রিকোয়েন্সি, ইএস এগুলো শব্দ দেখি, তাহলে মডারেট টু সিভিয়ার ক্রোনস ডিজিজ এটা। তাহলে এরকম একটা অ্যাকিউট প্রেজেন্টেশনের কোনো পেশেন্ট যদি প্রেজেন্ট করে, তাহলে আমাদের ম্যানেজমেন্ট অপশন কি হবে?
তাহলে ক্রনস এবং আলসারেটিভ কোলাইটিস আমরা বলছিলাম দুইটার ক্ষেত্রে যদি অ্যাকিউট প্রেজেন্টেশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট কি হবে? আচ্ছা, তাহলে 50-50 হয়ে গেল। তাহলে এখানে যে অপশনগুলো আছে আইলোসিক্যাল রিসেকশন রেফারেল, এটা তো আমাদের লাস্ট অপশন, এটা অবশ্যই আমাদের ইনিশিয়াল ম্যানেজমেন্ট না। মেট্রোনিডাজল আমরা আইবিডিতে কখন ইউজ করি? যদি পেশেন্টের পেরিয়ানাল ইনভলভমেন্ট থাকে ইন কেস অফ ক্রনিক ডিজিজ, পেরিয়ানাল ডিজিজ থাকলে, আদারওয়াইজ আমরা ইউজ করি না। আইভি হাইড্রোকর্টিসন অথবা আইভি মিথাইল প্রেডনিজোলন এটা আমরা ইউজ করি অ্যাকিউট সিভিয়ার আইবিডিতে। মানে কোনো পেশেন্ট যদি অ্যাকিউট প্রেজেন্টেশন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস আছে আইভি হাইড্রোকর্টিসন। এটা ক্ষেত্রে ইউজ করি অ্যাকিউট পেশেন্ট ইনফ্লুয়েঞ্জা ইউজ করতে পারি। আরেকটা ইউজ করতে পারি যদি ক্রনিক ডিজিজে পেরিয়ানাল ডিজিজ ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে রেস্প ইউজ করা যায়। আর অ্যাজাথ্রোপ্রিন এটা হচ্ছে আমরা ইউজ করি মেইনটেন্স থেরাপিতে। তাহলে অ্যাকিউট প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে আইভি হাইড্রোকর্টিসন অথবা আইভি মিথাইল প্রেডনিজোলন। আর পেশেন্টের যদি অ্যাকিউট প্রেজেন্টেশন না থেকে রিমিশনে থাকে পেশেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টেরয়েড রেসপন্স না করলে স্টেরয়েড দেওয়ার পর মেইনটেন্স থেরাপি হিসেবে অ্যাজাথ্রোপ্রিন ইউজ করতে পারি। তাহলে আইবিডি প্রেজেন্টেশন থাকলে আমাদের সবার আগে দেখা লাগবে এটা কি অ্যাকিউট প্রেজেন্টেশন নাকি এটা রিমিশনে আছে। দেন আমরা দেখবো এটা কি মাইল্ড টু মডারেট কিনা আর সিভিয়ার কিনা। তাহলে অ্যাকিউট হলে আমাদের অলওয়েজ চয়েস হচ্ছে আইভি স্টেরয়েড, এটা হইতে পারে হাইড্রোকর্টিসন অথবা হইতে পারে মিথাইল প্রেডনিজোলন। এরপরে অ্যাকিউট স্টেজটা ভালো হয়ে গেলে এরপরে আমরা তখন মেইনটেন্স থেরাপি হিসেবে ক্রনিকের জন্য অ্যাজাথ্রোপ্রিন ইউজ করতে পারি। What is the most likely clinical diagnosis? A 47-year-old man attends clinic with a 3-month history of malaise and 1 stone weight loss. He also complains of upper abdominal pain, which radiates to the back and seems worse when lying flat. Over the last 2 weeks, his wife, a qualified nurse, has noticed that he has become jaundiced. There is no history of foreign travel, intravenous drug use, or excess alcohol use. কারণে কোনো রিস্ক ফ্যাক্টর নাই। On examination, he is icteric but has no evidence of chronic liver disease. There is no hepatosplenomegaly. Epigastric discomfort is elicited on deep palpation. তাহলে পেশেন্ট বলা যায় একটু মিডল এজড পেশেন্ট, তার একটা শর্ট হিস্ট্রি আছে। শর্ট তো বলা যায় না, সাবএকিউট বলা যেতে পারে একটা। তাহলে 3 মান্থে হিস্ট্রি আছে ম্যালাইস অ্যান্ড সিগনিফিক্যান্ট ওয়েট লস। আর এর সাথে কি আছে এপিগ্যাস্ট্রিক বা আপার অ্যাবডোমিনাল পেইন যেটা রেডিয়েটেড টু ব্যাক। আর এর সাথে পেশেন্টের জন্ডিস আছে। তাহলে শর্ট হিস্ট্রি আমরা কেন বলতেছি? কোন একটা পেশেন্টের যদি ওয়েট লস থাকে তাহলে ওয়েট লসটা ইউজুয়ালি লং টার্মে ডেভেলপ করে পেশেন্টগুলা যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে। এখন 3 মাসের মধ্যে যদি কোনো পেশেন্টের 1 স্টোন ওয়েট লস হয় তাহলে এই ধরনের সিগনিফিকেন্ট ওয়েট লস 3 মাস হিসেবে এটা হচ্ছে একটা শর্ট হিস্ট্রি বলা যেতে পারে। তাহলে এপিগ্যাস্ট্রিক পেইন রেডিয়েটিং টু ব্যাক, এই ধরনের সিনারি আমরা কোন অর্গানের ডিজিজের ক্ষেত্রে পাই? তাহলে কোনো সিনারিওতে যদি দেখেন লেখা আছে এপিগ্যাস্ট্রিক পেইন রেডিয়েটিং টু ব্যাক, তাহলে মোস্ট লাইকলি প্যাথোলজিটা আছে প্যানক্রিয়াসে। এখন প্যানক্রিয়াসের মধ্যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আর একটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে দুইটা ক্ষেত্রেই এপিগ্যাস্ট্রিক পেইন রেডিয়েটিং টু ব্যাক থাকতে পারে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টটার জন্ডিস আছে সাথে সিগনিফিক্যান্ট ওয়েট লস আছে, তাহলে এটা যায় মোর ফেভার অফ অ্যাডিনোকার্সিনোমা অফ প্যানক্রিয়াস। ক্রনিক প্যানক্রিয়াটিসের ক্ষেত্রে ইউজুয়ালি একটু লং হিস্ট্রি থাকে, পেশেন্ট অনেক সময় ডায়াবেটিস মেলাইটাস বা ক্রনিক ডায়রিয়া হিস্ট্রি থাকে, আর এর সাথে অ্যালকোহলিজম হিস্ট্রি থাকতে পারে। তাহলে পেশেন্টে এই ধরনের কোনো হিস্ট্রি নাই, পেশেন্ট নন অ্যালকোহলিক, ডায়াবেটিস মেলাইটাসের কথা বলা নেই, কোনো ক্রনিক ডায়রিয়ার কথা বলা নেই, এবং ইউজুয়ালি এই এবং হিস্ট্রিটা একটু শর্ট, মানে 3 মান্থ হিস্ট্রি। তাহলে এখানে ডায়াগনোস হবে অ্যাডিনোকার্সিনোমা প্যানক্রিয়াস। গিলবার্ট সিনড্রোম আমরা কখন চিন্তা করব?
গিলবার্ট সিনড্রোম হবে ইউজুয়ালি ইয়ং পেশেন্টের ক্ষেত্রে, এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে জন্ডিস ছাড়া আর কিছু থাকবে না, শুধুমাত্র জন্ডিস, সেটা হবে মাইল্ড, অন্য কোনো সিমটমস থাকবে না। আর যদি আমরা ইনভেস্টিগেশন করি দেখবো শুধু বিলিরুবিনটা বেশি আছে। আদার লিভার ফাংশন টেস্ট, আল্ট্রাসোনোগ্রাম বা যে কোনো ইনভেস্টিগেশন ফাইন্ডিং সব নর্মাল থাকবে। এবং এগুলো হয় ইউজুয়ালি স্ট্রেসফুল কন্ডিশনে, পেশেন্টের যদি ফিভার বা কোনো ইনফেকশন বা কোনো আদার ইন্টারকারেন্ট ইলনেস হয়, বা পেশেন্ট যদি ফাস্টিং করে, এই কন্ডিশনগুলোতে জন্ডিস ডেভেলপ করবে। তাহলে এখানে এই ধরনের কোনো সিনারির কথা বলা নেই। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস অ্যাডিনোকার্সিনোমা প্যানক্রিয়াস। A 58-year-old man complains of tiredness, fever, and weight loss, arthalgia, and diarrhea. Jejunal biopsy reveals flattened mucosa that contains macrophages positive for periodic acid shift. তাহলে পেশেন্টের যে সিমটমসগুলো আছে সবগুলো নন স্পেসিফিক, ফিভার, ওয়েট লস, আর্থালজিয়া, ডায়রিয়া। স্পেসিফিক কি আছে? জেজুনাল বায়োপসিতে পিরিয়ডিক অ্যাসিড শিফট পজিটিভ ম্যাক্রোফেজ। এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে ডায়াগনস্টিক ফিচার অফ হুইপলস ডিজিজ। তাহলে হুইপলস ডিজিজ হচ্ছে ওয়ান অফ দ্য কজ অফ ভিলাস অ্যাট্রফি। এবং এই পেশেন্টগুলো ইউজুয়ালি ম্যাল অবজেশনের ফিচার্স নিয়ে প্রেজেন্ট করে। তাহলে ম্যাল অবজেশন এবং ভিলাস অ্যাট্রফি এটা তো অনেকগুলো কজ আছে। অন্যান্য কজ থেকে এটা আলাদা করা যাবে কিভাবে? এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি জয়েন্ট পেইন, তারপর লিম্ফেডেনোপ্যাথি, পিগমেন্টেশন, এই ধরনের ক্লু থাকে। আর অনেক সময় এই ধরনের যে ইনজেকশন ফাইন্ডিংস দিতে পারে, পাস পজিটিভ ম্যাক্রোফেজ। তাহলে এটা ডায়াগনোসিস আছে হুইপলস ডিজিজ। হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিলিয়াক ডিজিজ? তাহলে এটা আমরা কোশ্চেন পড়তেছি না, অ্যান্সার দেখি। তাহলে সিলিয়াক ডিজিজের সাথে অ্যাসোসিয়েট কন্ডিশন কোনটা হতে পারে? তাহলে আমাদের ডিজিজগুলো জানা লাগবে। ইরাইথা মার্জিনেটাম এটা আমরা কোথায় পাই? তাহলে ইরাইথা মার্জিনেটাম পাওয়া যাচ্ছে রিউমেটিক ফিভারে। মোলাস্কাম কন্টাজিয়াসাম এগুলো ইউজুয়ালি অ্যাসিড থাকে হচ্ছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, যদি অ্যাডাল্ট পেশেন্টগুলো ইমিউনো কম্প্রোমাইজড হয়, মানে যদি এইডস পেশেন্ট হয় বা সিভিয়ার ইমিউনো কম্প্রোমাইজ হয়, তাদের ক্ষেত্রে মোলাস্কাম কন্টাজিয়াসাম হতে পারে। পেরিনাল ফিস্টুলা এটা অ্যাসিড থাকে ক্রনস ডিজিজের সাথে। তাহলে ক্রনস ডিজিজে আমরা পেরিনাল ম্যানিফেস্টেশন থাকতে পারে। পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম এটা থাকে আইবিডির সাথে, মানে ক্রনস ডিজিজ অথবা আলসারিক কোলাইটিসের সাথে। তাহলে অপশন বাদ থাকছে একটা, রিকারেন্ট মাউথ আলসার। অলরেডি একদম রাইট অ্যান্সার করছেন। তাহলে রিকারেন্ট মাউথ আলসার এর একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে সিলিয়াক ডিজিজ। তাহলে মাউথ আলসারের কজ এটা কিন্তু পরীক্ষায় আসে। ওরাল আলসারেশনে ডেভিডসন আলাদা একটা বক্স আছে। তাহলে সিলিয়াক ডিজিজ, তারপর ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, জিআইটির মধ্যে সম্ভবত এই দুটাই আছে যেগুলোতে পেশেন্ট ওরাল আলসারেশন থাকতে পারে। এছাড়া স্কিন রিলেটেড কজ আছে, কিছু ড্রাগস কজ আছে, এগুলো মুখস্থ করা লাগবে। What is the most appropriate management? 57-year-old man presented with a persistent history of heartburn and was referred to the gastroenterology clinic. His weight had been stable and he was otherwise constitutionally well. A trial of low-dose PPI and lifestyle measures failed to alleviate his symptoms. Screening blood test results were unremarkable with no evidence of anemia. The patient has a 57 year বয়স, কমপ্লেন হচ্ছে হার্টবার্ন বা ডিসপেপসিয়া যেটা আমরা বলি। পেশেন্টে অলরেডি একটা পিপিআই ট্রায়াল দিছে কিন্তু কোনো রেসপন্স করে নাই, পিপিআই অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন করছে বাট কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। এই পেশেন্টের নেক্সট স্টেপ কি হবে? তাহলে আমরা গ্যাস্ট্রো পড়ার সময় পড়ছিলাম, এক্সিলেন্ট। ডিসপেপসিয়াল ইভ্যালুয়েশন বা ম্যানেজমেন্ট, সেখানে আমাদের ফার্স্ট কথা ছিল আমরা প্রথমে দেখবো পেশেন্টের বয়স। যদি বয়স লেস দ্যান 55 ইয়ার্স হয়, মোর দ্যান 55 ইয়ার্স বয়স যদি হয় তাহলে আমাদের ফার্স্ট এন্ডোস্কোপি করবো, অথবা যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে। হাই রিস্ক ফ্যাক্টরে আমরা বলছিলাম মনে রাখার জন্য
গ্যাস্ট্রিক কার্সিনোমা ফিচার্সগুলো মনে রাখার, লাইক persistent vomiting, significant weight loss, epigastric mass, hematemesis, lymphadenopathy, dysphagia, এই ধরনের যদি কোনো ফিচার্স থাকে অথবা বয়স যদি 55 বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপার যে এন্ডোস্কোপি করতে হবে টু এক্সক্লুড গ্যাস্ট্রিক অরিসোফেজিয়াল ম্যালিগনেন্সি। তাহলে এখানে অ্যান্সার হবে কি পারফর্ম অ্যান আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এন্ডোস্কোপি। তাহলে এটাও ডেভিডসন একটা ফ্লো চার্ট আছে, ডিসপেপসিয়া ইভ্যালুয়েশন ম্যানেজমেন্ট আমরা কিভাবে করবো, মেইনলি সেই ফ্লো চার্টটা থেকে কোশ্চেনটা করা। A 56-year-old man presents with abdominal pain, diarrhea, and heartburn. He has lost about 2 kg in weight in last 3 months and is concerned he has cancer. He is a non-smoker and drinks 2 units of alcohol per week. Clinical examination reveals a soft and non-tender abdomen, no masses or lymphadenopathy, and normal bowel sound. Hemoglobin একটু কম আছে, এমসিভিটা বেশি 105 femtoliter, B12টা লো, upper GI endoscopy reveals multiple gastroduodenal ulcers. Diagnosis কি? এক্সিলেন্ট। তাহলে কোনো পেশেন্টের যদি অ্যাবডোমিনাল পেইন থাকে, ডায়রিয়া থাকে, ওয়েট লস থাকে, আর এর সাথে মাল্টিপল আলসারেশন থাকে, তাহলে মাল্টিপল আলসারেশনে ইম্পর্টেন্ট কজ হচ্ছে সোলিং-গ্যালিসন সিনড্রোম। Which pathological changes favors a diagnosis of ulcerative colitis rather than Crohn's disease? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা ডেভিডসন একটা বক্স আছে, আলসারেটিভ কোলাইটিস এন্ড ক্রনস ডিজিজের ডিফারেন্স। তাহলে আলসারেটিভ কোলাইটিসের পক্ষে বেশি সাজেস্ট আছে ক্রিপ্ট অ্যাবসেসেস। বাকি যে ফিচার্সগুলো আছে গ্রানুলোমা, আইলেন ইনভলভমেন্ট, স্কিপ লেশন, ট্রান্সমুরাল ইনভলভমেন্ট, এগুলো সবই হচ্ছে ক্রনস ডিজিজের ফিচার্স। তাহলে আলসারেটিভ কোলাইটিসে আমরা কি কি ফিচার্স পাইতে পারি? একটা হচ্ছে ক্রিপ্ট অ্যাবসেস, তারপর হচ্ছে ক্রিপ্ট ডিস্টরশন, তারপর হচ্ছে ক্রিপ্টাইটিস অ্যান্ড লস অফ গবলেট সেলস। তাহলে এগুলো হচ্ছে সবই আলসারেটিভ কোলাইটিসের ফিচার্স। আর বাকি যে পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে ক্রনস ডিজিজের ফিচার্স। আচ্ছা, ক্রিপ্ট হাইপারপ্লেশিয়া আমরা কোথায় পাই? তাহলে ক্রিপ্টাইটিস, ক্রিপ্ট ডিস্টরশন, ক্রিপ্ট অ্যাবসেস এগুলো হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের ফিচার্স। আর ক্রিপ্ট হাইপারপ্লেশিয়া এটা হচ্ছে সিলিয়াক ডিজিজের ফিচার্স। তাহলে এটা একটু খেয়াল করে দেখা লাগবে, পরীক্ষায় সবগুলোই আসে, কনফিউশন না তৈরি হয়। এখন নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফ্যাক্টরস উইল হিজ প্রগনোসিস ডিপেন্ড অন? মানে প্রগনোস্টিক ফ্যাক্টর কোনটা? 18-year-old media studies student was admitted to the hospital at the end of first week of his university course with severe epigastric pain. He was tender in the epigastrium. ইনভেস্টির মধ্যে অ্যামাইলেজ লেভেলটা অনেক বেশি, সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেন সাথে অ্যামাইলেজ লেভেল বেশি আছে, কারণ ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের প্রগনোস্টিক ফ্যাক্টর আমরা আগে ক্লাসে ডিসকাস করছিলাম যে গ্লাসগো স্কোরিং করে দেখি এর মধ্যে কোন পয়েন্ট আছে এখানে। ওকে, তাহলে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এটা হচ্ছে গ্লাসগো স্কোরিং এর একটা পয়েন্ট। যদি লেস দেন 8 কিলো প্যাসকেল থাকে তাহলে এটা ইন্ডিকেট করে সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস দেখার জন্য আমাদের মিনিমাম 3টা পয়েন্ট থাকা লাগবে গ্লাসগো স্কোরিং এ। তাহলে গ্লাসগো স্কোরিং পয়েন্টগুলো এটা একটু মুখস্থ করা লাগবে। Which of the following is the most appropriate next investigation? 35-year-old woman presents to the hematology clinic with unexplained megalogastric anemia. She has a history of peptic ulcer disease at the age of 23, for which she underwent Helicobacter pylori irrigation. Over the past few months, she has lost 3 kg weight. There is no history of diarrhea or abdominal bloating.
On examination, blood pressure 112/80 millimeter mercury, pulse regular. She looks pale, and you notices areas of vitiligo. ইনভেস্টিগেশনে পেশেন্টের হিমোগ্লোবিন কম আছে, এমসিভিটা বেশি, তার মানে ম্যাক্রোসাইটোসিস আছে। আদার ইনভেস্টিগেশন ফাইন্ডিংসের মধ্যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আছে, তার মানে পেশেন্টের মেইনলি বি12 ডেফিসিয়েন্সি রিলেটেড ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আছে। আর পেশেন্টের ক্লোজে কি আছে, পেশেন্ট হচ্ছে একটা ইয়ং ফিমেল পেশেন্ট, আর সাথে ভিটিলিগো আছে। তাহলে ইয়ং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে যদি বি12 ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আমাদের একটা ওয়ান অফ দ্য সাসপিশিয়াস আসবে কি, পার্নিশিয়াস অ্যানিমিয়া। তাহলে আমরা এর আগে কয়েকবার ক্লাসে বলছিলাম যে অটোইমিউন ডিজিজগুলোর ক্ষেত্রে অল্প কিছু এক্সেপশন বাদে বেশিরভাগ ক্ষেত্রেই অটোইমিউন ডিজিজগুলো ফিমেল প্রিডমিনেন্স থাকে এবং বয়স থাকে ইউজুয়ালি ইয়ং বা মিডিল এজ, আর সাথে আদার অটোইমিউন ডিজিজের ম্যানিফেস্টেশন থাকে। তাহলে কোনো সিনারিওতে যদি আমরা দেখি ইয়ং ফিমেল পেশেন্ট আছে, সাথে আদার্স কোনো অটোইমিউন ডিজিজের কথা মেনশন করছে, তাহলে আমাদের দেখতে হবে কোনো অটোইমিউন ডিজিজ দিয়ে পেশেন্টটা প্রেজেন্টেশন মিলানো যায় কিনা। তাহলে এখানে একটা ইয়ং ফিমেল পেশেন্ট, তার ভিটিলিগো আছে, এখন হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করছে। তাহলে ভিটিলিগো একটা অটোইমিউন ডিজিজ, পার্নিশিয়াস অ্যানিমিয়া হচ্ছে অটোইমিউন কজ অফ বি12 ডেফিসিয়েন্সি। তাহলে এক্ষেত্রে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়া দেখার জন্য আমরা কি করতে পারি, অ্যান্টিবডি টেস্ট করতে পারি। এক্ষেত্রে মোস্ট স্পেসিফিক হচ্ছে অ্যান্টি ইনট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি, কারণ সেটা যেহেতু অপশন নেয়, তাহলে আমাদের আদার্স অ্যান্টিবডি আছে, অ্যান্টিপ্যারাটাল সেল অ্যান্টিবডি, তাহলে আমরা এই অ্যান্টিবডিটা টেস্ট করতে পারি। আচ্ছা, বি12 অ্যাবজর্পশনের জন্য আমাদের একটা ফ্যাক্টর দরকার। এই ফ্যাক্টরটার নাম কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা রিলিজ হয় কোথা থেকে? গ্যাস্ট্রিক প্যারাটাল সেল থেকে। তাহলে গ্যাস্ট্রিক প্যারাটাল সেল থেকে আমাদের রিলিজ হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা আমাদের বি12 অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে কোনো পেশেন্টে যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টরের এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয় অথবা গ্যাস্ট্রিক প্যারাটাল সেল এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকবে, বি12 ডেফিসিয়েন্সি থাকবে এবং পেশেন্টের ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করবে। প্যারাটাল সেল থেকে আর কি রিলিজ হয়? এইচসিএল। তাহলে এই সবগুলোই আমাদের মনে রাখা লাগবে। প্যারাটাল সেল থেকে মেইনলি দুইটা সাবস্টেন্স রিলিজ হয়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এগুলো কিন্তু জিআইডি ফিজিওলজি থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে। এতে হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন। A 23-year-old woman complains of intermittent diarrhea containing blood and mucus. মানে ইয়ং ফিমেল পেশেন্ট ব্লাডি ডায়রিয়া প্রেজেন্ট করছে, এর সাথে কি আছে, টায়ার্ডনেস অ্যান্ড অ্যানোরেক্সিয়া গোয়িং ব্যাক ওভার দ্য পাস্ট 2 to 3 months, তার মানে ক্রনিক হিস্ট্রি। Her abdomen is soft and non-tender. Cultures of stool samples are negative. Examination is unremarkable. তাহলে ইয়ং পেশেন্ট ক্রনিক ব্লাডি ডায়রিয়া, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হবে আমাদের? হাইড্রোজেন ব্রেড টেস্ট করে আমরা হচ্ছে সিবোতে, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি ডায়রিয়া হয়, সেই ডায়রিয়াটা হচ্ছে ওয়াটার ডায়রিয়া। ওয়াটার ডায়রিয়া থাকবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ব্লটিং, এগুলো থাকবে। তাহলে ইয়ং পেশেন্ট যদি ব্লাডি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে, ইনফেক্টিভ কোনো কজ না থাকে, ক্রনিক পেশেন্ট হয়, তাহলে আমরা চিন্তা করবো আলসারেটিভ কোলাইটিস।
এক্ষেত্রে আমাদের ইন্ডিকেশন অফ চয়েস হয়েছে কোলোনোস্কোপি অ্যান্ড বায়োপসি। এক্সিলেন্ট। তাহলে কোলোনোস্কোপি এবং বায়োপসি করলে আমরা ইনফ্লামেটরি বায়োল ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস এটা আমরা কনফার্ম করতে পারবো। তাহলে ইয়ং পেশেন্ট যদি ব্লাড আয়োডিনে প্রেজেন্ট করে আমাদের ফার্স্ট সাজেশন হবে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, এবং এক্ষেত্রে ইনফেক্টিভ কজগুলো এক্সক্লুড করতে হবে। তাহলে এখানে বলে দিচ্ছে যে কালচার স্টুল স্যাম্পল এগুলো নেগেটিভ আছে। আর যদি ওল্ড এজে ব্লাড আয়োডিনে প্রেজেন্ট করে তাহলে সেক্ষেত্রে আমরা কার্সিনোমাগুলো আগে চিন্তা করবো। এর সাথে আমরা অন্যান্য ফিচার্স দেখবো কোনটার সাথে মিলে। তাহলে এইটার কোশ্চেন এই অ্যান্সার করার জন্য আমাদের ডেভিডসনের বক্স পড়া লাগবে। ক্রনিক ডায়রিয়া যে বক্সটা আছে সেখানে দেখবেন স্মল বাউল অরিজিনের ডায়রিয়া, লার্জ বাউলের ডায়রিয়া আর ম্যালাবশন ডায়রিয়া, তিনটা আলাদা আলাদা ফিচার্স আছে। তাহলে স্মল বাউল অরিজিন যেগুলো সেগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি ওয়াটারি ডায়রিয়া থাকে, লার্জ ভলিউম থাকে, এপিগ্যাস্ট্রিক পেইন থাকে ইউজুয়ালি। আর যেটা হচ্ছে কোলোনিক অরিজিনের ডায়রিয়া বা লার্জ বাউল অরিজিন এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি ব্লাডি ডায়রিয়া থাকে, সাথে মিউকাস থাকে আর ইউজুয়ালি লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে। তাহলে যদি ব্লাডি ডায়রিয়া থাকে, মিউকাস থাকে, তাহলে আমরা চিন্তা করবো অরিজিনটা ইউজুয়ালি মানে কোলোন হওয়ার পসিবিলিটি বেশি। সেক্ষেত্রে আমাদের কজ আসবে ইসকেমিক কোলাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে মেইন হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, তারপরে রেডিয়েশন এন্টারাইটিস হতে পারে, কার্সিনোমা হতে পারে। তাহলে পেশেন্ট যদি ইয়ং এজ, ক্রনিক হিস্ট্রি আছে, ব্লাড ডায়রিয়া আছে, তাহলে আমাদের ডায়াগনোস হবে আলসারেটিভ কোলাইটিস। এবং ডায়াগনোস কনফার্ম করার জন্য আমরা করবো কোলোনোস্কোপি অ্যান্ড বায়োপসি। অথবা এখানে যদি বলা হতো যে ইনিশিয়াল টেস্ট কি করবো, তাহলে সেক্ষেত্রে আমরা ফিকাল ক্যালপ্রোটিন থাকলে সেটা অ্যান্সার হতো। তাহলে আইবিডির ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল টেস্ট বা স্ক্রিনিং টেস্ট বলে আমরা ফিকাল ক্যালপ্রোটিন করবো, আর যদি কনফার্মেটিভ টেস্ট বলে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো কোলোনোস্কোপি অ্যান্ড বায়োপসি। বাকি যে ইনভেস্টিগেশনগুলো আছে হাইড্রোজেন বেড টেস্ট, এটা আমরা বললাম আমরা হচ্ছে সিবো ডায়াগনোসিস করি, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। আর বেরিয়াম এনেমা হচ্ছে ইউজুয়ালি এখন খুব একটা করা হয় না। প্লেনেক্স অ্যাবডোমেন এটা তো খুব বেশি রোল নাই। যদি কোনো পেশেন্টের টক্সিক মিয়াকোলন ডেভেলপ করে বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে আমরা প্লেনেক্সে করতে পারি। আপার যে এন্ডোস্কোপি উইথ ডিউটেনাল বায়োপসি এটা আমরা করি মেইনলি সিলিয়াক ডিজিজ দেখার জন্য। তাহলে সিলিয়াক ডিজিজে তো এই পেশেন্টে যদি বলতো যে ব্লাডি ডায়রিয়া পরিবর্তে বলতো ওয়াটার ডায়রিয়া আছে, ওয়েট লস আছে, ফ্যাটিক আছে, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস চেঞ্জে সিলিয়াক ডিজিজ হয়ে যেত। তাহলে ডায়রিয়া টাইপের উপর ডিপেন্ড করে ডায়াগনোসিস চেঞ্জ হবে। তাহলে ইয়ং ফিমেল পেশেন্ট ওয়াটার ডায়রিয়া নিয়ে যদি প্রেজেন্ট করে তাহলে সেক্ষেত্রে সিলিয়াক ডিজিজ আমাদের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল আসবে। আর যদি ব্লাডি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে তাহলে আলসারেটিভ কোলাইটিসটা আমরা আগে চিন্তা করবো। Given the most likely diagnosis, which of the following is most likely to stop the bleeding? তাহলে most effective therapy for bleeding, stop bleeding. A 49-year-old man presents to the emergency department with 200 ml of upper gastrointestinal hemorrhage. তাহলে পেশেন্টের মেইন প্রেজেন্ট হচ্ছে হেমাটাইমেসিস। He is known to have alcohol-related liver cirrhosis, esophageal varices. তাহলে কোনো সিএলডি পেশেন্ট esophageal varices আছে, এই পেশেন্ট যদি আপার জিআই ব্লিডিং এ প্রেজেন্ট করে তাহলে মোস্ট লাইকলি কজ হচ্ছে esophageal variceal rupture হয়েছে। esophageal variceal rupture। তাহলে এই কোশ্চেনে একটু প্যাচ আছে, সেটা হচ্ছে এখানে যেটা বলছে মোস্ট লাইকলি টু স্টপ ব্লিডিং। তাহলে এখানে যে অপশনগুলো আছে বেশিরভাগই আমরা ট্রিটমেন্ট ইউজ করতে পারি, কিন্তু এর মধ্যে সব থেকে ইফেক্টিভ কোনটা বা কোনটা ব্লিডিং বন্ধ করার জন্য মানে সব থেকে বেটার বা বেস্ট। প্রথম মেন কমপ্লেক্স কনসেন্ট্রেট এটা তো আমরা ইউজ করি ইউজুয়ালি ওয়ারফেরিন রিলেটেড যদি কোনো টক্সিসিটি থাকে বা অ্যান্টিকোয়াগুলেন্ট রিলেটেড সেক্ষেত্রে আমরা ইউজ করি। তাহলে আমরা এর আগে কিন্তু আপার জিআই ব্লিডিং এর ট্রিটমেন্ট ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বলছিলাম যে ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে টার্লিব্রেসিন। একদম ফার্স্ট আমরা দিব কি আইভি ফ্লুইড যদি পেশেন্ট শকে থাকে। সেকেন্ড হচ্ছে ব্লিডিং বন্ধ করার জন্য আমরা ফার্স্ট দেব টার্লিব্রেসিন। টার্লিব্রেসিন যদি রেসপন্স না করে সেক্ষেত্রে আমরা কি করি ব্যান্ড লাইগেশন করি। তাহলে এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট। তাহলে কোশ্চেনগুলো আমাদের একটু খেয়াল রাখা লাগবে যে ইনিশিয়াল ট্রিটমেন্ট চাইছে, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট চাইছে, নাকি মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট চাইছে। তাহলে ইনিশিয়ালি আমরা টার্লিব্রেসিন ইউজ করতে পারি, কিন্তু টার্লিব্রেসিন সব পেশেন্টের ব্লিডিং বন্ধ করতে পারবে না বা এটা মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট না।
মোস্ট ইফেক্টিভ আছে ব্যান্ড লাইগেশন। তাহলে আমরা কোশ্চেন পড়াশোনা একটু খেয়াল করে দেখবো যে কোশ্চেনে কি চাইতেছে। তাহলে টালিপ্রেসিন ব্যান্ড লাইগেশন দুইটা আমরা ট্রিটমেন্ট পারপাস ইউজ করতে পারি। যদি পরীক্ষা কোশ্চেন করে ইনিশিয়াল ট্রিটমেন্ট কোনটা, তাহলে আমি অ্যান্সার করবো টালিপ্রেসিন। আর যদি বলে মোস্ট ইফেক্টিভ বা মোস্ট লাইকলি টু স্টপ ব্লিডিং, অথবা যদি বলে বেস্ট অপশন টু স্টপ ব্লিডিং, এই ধরনের কোশ্চেন করলে অ্যান্সার হবে ব্যান্ড লাইগেশন। আচ্ছা, এটা আমরা সিনারিওটা পড়তে যাচ্ছি না, আমরা কোশ্চেন দেওয়ার উদ্দেশ্য অন্য কারণে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট টু কনফার্ম ইট? ইউ সাসপেক্ট বাইল অ্যাসিড ম্যালঅ্যাবজর্পশন। বাইল অ্যাসিড ম্যালঅ্যাবজর্পশন আমরা অনেকগুলো সিনারিও পড়ছি, সো এটা সিনারিও পড়বো না, একই রকম সিনারিও। আমাদের দরকার হচ্ছে বাইল অ্যাসিড ম্যালঅ্যাবজর্পশন চিন্তা করলে আমরা কি টেস্ট করব। এক্সেলেন্ট। তাহলে সেলেনিয়াম হোমোকোলিন কোলিনিক সেলেনিয়াম হোমোকোলিক অ্যাসিড টরিন, নামটা মনে থাকে না। তাহলে এই টেস্ট হচ্ছে বাইল অ্যাসিড ম্যালঅ্যাবজর্পশন ডায়াগনোস করার জন্য বেস্ট টেস্ট। আর ট্রিটমেন্ট কি দেব? তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন, যেগুলো কোলেস্টেরামিন। এক্সিলেন্ট। তাহলে বাইল অ্যাসিড ম্যালঅ্যাবজর্পশনের সিনারিওগুলো পড়া লাগবে, ডায়াগনোসিস আসতে পারে, ইনভেস্টিগেশন আসতে পারে, ট্রিটমেন্ট আসতে পারে। ইউজুয়ালি সিনারিওগুলোতে আইলেল সেকশন বা কোয়ান্টিটিজ এই ধরনের একটা হিস্ট্রি দেওয়া থাকে, অথবা মেটফর্মিনের হাইড্রোজেন মেটফর্মিন পাচ্ছে বা মেটফর্মিন ডোজ চেঞ্জ করা হয়েছে, এগুলো দেওয়া থাকে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? 30 year 38-year-old man presented to his general practitioner complaining of bulky stools and malodorous diarrhea. Up to 10 times per day, he had attended the emergency department 3 weeks earlier while on holiday in southern Spain because of pleuritic chest pain and cough. He was given antibiotics for a presumed chest infection. In light of the diarrhea, he went on to have a gastroscopy. Renal biopsy performed at this time demonstrated infiltration of the laminar propria by fast positive macrophage. এটা খুবই সিম্পল, ডায়াগনোসিস হুইপলস ডিজিজ। এখানে একটু জিনিস মনে রাখা লাগবে, হুইপলস ডিজিজের প্রেজেন্টেশন কিন্তু অনেকটা টিবি লাইক থাকে। পেশেন্টগুলো অনেক সময় ফিভার থাকতে পারে, কাফ থাকতে পারে, তারপর হচ্ছে ওয়েট লস, তারপর পুলিয়াটিক চেস্ট পেন, জয়েন্ট পেন, মানে অনেকগুলো ফিচার্সে টিবির সাথে মিলে যায় আর কি। লিম্ফের ব্যথা থাকে। তাহলে পুরো সিনারিওটা একটু ভালো করে দেখা লাগবে। Which of the following investigations will most reliably diagnose this condition? 22-year-old man presents with long history of intermittent abdominal discomfort and diarrhea. On examination, he has BMI of 19 as clinically anemic, celiac disease suspected. তাহলে celiac disease reliably diagnose করবে কোন ইনভেস্টিগেশনের মাধ্যমে? এক্সিলেন্ট। তাহলে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ এ স্মল বয়েল বায়োপসি স্পেসিমেন, মানে যেটা আমরা পড়ি আপাজিয়া এন্ডোস্কোপি বায়োপসি, ডিউডিনাল বায়োপসি, সেটা একটু ঘুরিয়ে লিখছে আর কি। আর যদি বলতে স্ক্রিনিং টেস্ট বা ইনিশিয়াল টেস্ট, তাহলে সেক্ষেত্রে তো ডিটেকশন অফ অ্যান্টিগ্লিয়াডিন অ্যান্টিবডিজ বা অ্যান্টি এন্ডোমাইসিয়াল অ্যান্টিবডি বা অ্যান্টি টিটিজি। তাহলে স্ক্রিনিং টেস্ট যদি বলে বা ইনিশিয়াল টেস্ট বলে, তাহলে ইউজুয়ালি আমরা যে টেস্টগুলো আছে ইজিলি অ্যাভেলেবল, বিশেষ করে ব্লাড টেস্ট যেগুলা মানে লেস ইনভেসিভ, এই টেস্টগুলো বেশি চয়েস করি ফর ইনিশিয়াল টেস্ট বা স্ক্রিনিং টেস্ট। আর যদি বলে কনফার্মেটরি টেস্ট, গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বা মোস্ট স্পেসিফিক টেস্ট বা মোস্ট রিলায়েবল টেস্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের যে টেস্টগুলো করলে টিস্যু ডায়াগনোসিস করা পসিবল হবে, আমরা এন্ডোস্কোপি অ্যান্ড বায়োপসি এই ধরনের প্রসিডিউরগুলো বেশি চয়েস করি। তাহলে আমাদের কোশ্চেন দেখতে হবে কোশ্চেন কি চাইছে, এটা কি স্ক্রিনিং টেস্ট চাইছে, ইনিশিয়াল টেস্ট চাইছে, নাকি কনফার্মেটরি বা স্পেসিফিক বা রিলায়েবল টেস্ট কোনটা সেটা চাইছে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করে সে অনুযায়ী অ্যান্সার করতে হবে। আর ফিকাল ক্যালকুলেটরটি আমরা কোথায় করি? টু সি দ্য মিউকোসাল ইনফ্লামেশন ইন কেস অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ। অ্যান্টিগ্লিয়াডিন অ্যান্টিবডি, এটা আমরা দেখি হচ্ছে সিলিয়াক ডিজিজের স্ক্রিনিং টেস্ট হিসেবে। ফিকাল ইলাস্টিন, এটা আমরা দেখি হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে প্যানক্রিয়াটিক ফাংশন দেখার জন্য, এক্সোক্রাইন ফাংশন দেখার জন্য মেইনলি। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ স্মল বায়োপসি, এটা তো আমরা বললাম কনফার্মেটরি টেস্ট ফর সিলিয়াক ডিজিজ বা আদার স্মল বায়োল অরিজিন ডিজিজ।
জাইলোস অ্যাবজর্পশন টেস্ট, এটা আমরা ইউজুয়ালি এখন আর করি না খুব একটা। What is the most appropriate initial treatment in this case? তাহলে কি কেস আমরা দেখি। A 52-year-old man presents with an acute upper GI hemorrhage, but he has no further bleeding after the initial episode. Upper gastrointestinal endoscopy reveals a suspicious ulcer, which is biopsied. This reveals the presence of mucosa-associated lymphoid tissue and Helicobacter pylori. তাহলে H. pylori associated আলসারেশন আছে। তাহলে কি করবো আমরা? H. pylori eradication therapy দেবো। সিম্পল কোশ্চেন। Which condition is most strongly associated with this infection? তাহলে আমরা সিনারিও পড়তেছি না, এখানে H. pylori পজিটিভ আছে, তাহলে হেলিকোব্যাক্টর পাইলোরি অ্যাসোসিয়েটেড কন্ডিশন কি কি আছে, এটা আমরা এর আগেও বেশ করে বলছি যে এটা খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, এমসিকিউ আসতে পারে, এসবিও আসতে পারে। H. pylori অটোইমিউন গ্যাস্ট্রাইটিস করে না। এক্সিলেন্ট। গ্যাস্ট্রিক বিসেল লিম্ফোমা। তাহলে H. pylori কি করতে পারে? একটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ করতে পারে। পেপটিক আলসার ডিজিজের মধ্যে মোস্ট কমন হচ্ছে ডিউডেনাল আলসার। এছাড়া গ্যাস্ট্রিক আলসারও করতে পারে। এরপর যেটা করে ম্যালটোমা, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু হোমা, যেটা হচ্ছে এক ধরনের বি সেল লিম্ফোমা। আর কি করতে পারে? গ্যাস্ট্রিক কার্সিনোমা করতে পারে। তাহলে H. pylori হচ্ছে ওয়ান অফ দ্য ব্যাকটেরিয়া যারা হচ্ছে ম্যালিগনেন্সি করতে পারে। তাহলে এরকম আমরা বেশ করে বলছি যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট যেগুলো ম্যালিগনেন্সি করে এগুলো থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। What is the most likely diagnosis? 75-year-old woman was referred to clinic by her GP because of progressive unintentional weight loss, early satiety, and increasing anorexia. She described 2 or 3 episodes of vomiting of blood. Her past history included excess consumption of alcohol and 30-year smoking history. On examination, there is an epigastric mass. Blood test reveals microcytic anemia and abnormal liver enzymes. তার মানে ওল্ড এজ এ পেশেন্ট, প্রেজেন্ট করছে হেমাটামেসিস, এর সাথে ওয়েট লস আছে, অ্যানোরেক্সিয়া আছে, আর আর্লি স্যাটাইটি আছে। আর এক্সামিনেশন কি পাইছে? একটা এপিগ্যাস্ট্রিক মাস, আর কি আছে? মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট আছে। এক্সিলেন্ট। তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা। তাহলে কোনো পেশেন্ট যদি এপিগ্যাস্ট্রিক মাস থাকে, সাথে হেমাটামেসিস থাকে, তাহলে মোস্ট লাইক ডায়াগনোসিস হবে গ্যাস্ট্রিক কার্সিনোমা। এর সাথে আদার্স গুলো দেওয়া আছে, পেশেন্টের স্মোকিং হিস্ট্রি আছে, অ্যালকোহলিক হিস্ট্রি আছে, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে। আর অ্যাবনর্মাল লিভার এনজাইম এটা হইতে পারে এখান লিভারে মেটাস্টেসিসের কারণে। তাহলে গ্যাস্ট্রিক কার্সিনোমা লিভার মেটাস্টেসিস হয়, সেখান থেকে অ্যাবনর্মাল লিভার এনজাইম হইতে পারে। অথবা পেশেন্ট অ্যালকোহলিক পেশেন্ট, সেখান থেকে অ্যালকোহলিক হেপাটাইটিস হইতে পারে। যাক, এটা না আমাদের সমস্যা। তাহলে ডায়াগনোসিস হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা। আচ্ছা, তাহলে এপিগ্যাস্ট্রিক মাসে আমরা দুইটা ডিজিজ আমরা অলরেডি পড়ছি, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক কার্সিনোমা, আর একটা পড়লাম গ্যাস্ট্রিক কার্সিনোমা। তাহলে গ্যাস্ট্রিক কার্সিনোমা ইউজুয়ালি প্রেজেন্ট করবে এপিগ্যাস্ট্রিক মাস, এর সাথে হেমাটামেসিস, অ্যানোরেক্সিয়া, আর্লি স্যাটাইটি, এই ধরনের ফিচার্স নিয়ে। আর প্যানক্রিয়াটিক কার্সিনোমার প্রেজেন্টেশন কেমন হবে? তাহলে এপিগ্যাস্ট্রিক মাস থাকতে পারে, এর সাথে এপিগ্যাস্ট্রিক পেইন রেডিয়েটিং টু ব্যাক, এন্ড যদি কার্সিনোমা হেডোদা প্যানক্রিয়াস হয় সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস থাকতে পারে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে, এপিগ্যাস্ট্রিক মাসের সাথে আদার্স ফিচার্স কি কি আছে। Which of the following is the most appropriate way of determining the successful eradication of H. pylori once treatment has been completed? তাহলে H. pylori eradication কনফার্ম করার জন্য আমরা কি টেস্ট করব? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট কোনটা? এক্সিলেন্ট। তাহলে ইউরিয়া ব্লাড টেস্ট। তাহলে এটা ডেভিডসনে খুব ক্লিয়ার কাট ভাবে লেখা আছে যে H. pylori কনফার্ম করার জন্য বা এরাডিকেশন করার জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট হচ্ছে ইউরিয়া ব্লাড টেস্ট। আর যদি বলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট তাহলে কি হবে? তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল কালচার, কিন্তু সেটা যেহেতু ইনভেসিভ
তারপর হচ্ছে কাঁচা কত সময় লাগে, এক্সপেন্সিভ, অনেকগুলো সমস্যা আছে। যেখানে এটা গোল্ড স্ট্যান্ডার্ড হওয়ার পরও আমরা এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট না, বা আমরা এটা ইউজুয়ালি করি না। আর আমরা যেটা করি ইউজার দিয়ে টেস্টটা করি, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট। তাহলে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে দেখবেন যে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যেটা, সেটা ইউজুয়ালি আমরা করতেছি না। তাহলে কখন করি না? যদি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টগুলো যদি কমপ্লিকেটেড হয়, এক্সপেন্সিভ হয়, তারপর হচ্ছে দেখা যাচ্ছে অ্যাভেলেবল না, তারপর হচ্ছে যে ইনভেসিভ প্রসিডিউর, কিংবা দেখা যাচ্ছে টেকনিশিয়ান লাগে, এক্সপার্ট টেকনিশিয়ান লাগে। তাহলে এই ধরনের টেস্টগুলো অনেক সময় গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হলে আমরা সেগুলো অনেক সময় করি না। তাহলে পরীক্ষার ক্ষেত্রে দুইটা জানা লাগবে, যে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কোনগুলা আর অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট বা ইনভেস্টর চয়েস কোনগুলো। তাহলে ইনভেস্টর চয়েস হচ্ছে সেগুলো যেগুলো ইজিলি অ্যাভেলেবল, লেস এক্সপেন্সিভ, যে কোনো জায়গায় করা যায়, ডায়াগনোসিস কনফার্ম করতে হেল্প করে। তাহলে এগুলো একটু খেয়াল করে দেখতে হবে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হার ডায়রিয়া? 27-year-old woman who had previously undergone a terminal ileal and limited right colon resection for Crohn's disease. CRP less than 5, WBC 8.6, platelet normal. Repeat colonoscopy was normal to the new terminal ileum, and barium follow-through showed a normal mucosa. Lactose hydrogen breath test was normal. Diagnosis is bile salt malabsorption. Excellent. তাহলে এটাকে আমরা ক্লাসে বলছিলাম যে ক্রোনস ডিজিজ রিলেটেড যদি ডায়রিয়ার কোনো সিনারিও থাকে, তাহলে কয়েকটা জিনিস দেখতে হবে, যে এটা ক্রোনস ডিজিজের ফ্লেয়ার আপ হয়েছে কিনা। তাহলে ক্রোনস ডিজিজ আগে ভালো ছিল, এখন ফ্লেয়ার আপ করছে, সেক্ষেত্রে পেশেন্ট ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। আরেকটা হইতে পারে হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হইতে পারে, যেহেতু এক্ষেত্রে গ্যাস্ট্রিক মোটালিটিটা অল্টার হয়ে যায়। আরেকটা হইতে পারে বাইল সল্ট ম্যালঅ্যাবজর্পশন। বাইল সল্টের অ্যাবজর্পশনের সাইট কোনটা? তাহলে আমাদের টার্মিনাল আইলিয়াম থেকে মেইনলি বাইল সল্ট অ্যাবজর্পশন হয়, বাইল সল্ট, বাইল অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি12। তাহলে কোনো পেশেন্ট যদি টার্মিনাল আইলিয়ামে কোনো ডিজিজ হয়, তাহলে ক্রোনস ডিজিজের কমন সাইট হচ্ছে টার্মিনাল আইলিয়াম। তাহলে ক্রোনস ডিজিজের ক্ষেত্রে বাইল অ্যাসিডগুলো ম্যালাবজর্পশন হতে পারে, বি12 ডেফিসিয়েন্সি হতে পারে। আর যদি কোনো পেশেন্ট টার্মিনাল আইলিয়াম রিসেকশনই করে ফেলা হয়, যা টার্মিনাল আইলিয়াম নাই, তাহলে সেই ক্ষেত্রে ডেফিসিয়েন্সি আরো বেশি হবে। তাহলে এই পেশেন্টগুলো বাইল অ্যাসিড ম্যালাবজর্পশন ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে, বি12 ডেফিসিয়েন্সি প্রেজেন্ট করতে পারে। আর ফিলিয়ার আপ হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এই ক্ষেত্রে আমরা সিআরপি, ইএসআর এগুলো দেখবো। তাহলে এটা যদি ক্রোনস ডিজিজ একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ, যদি এটা ফ্লেয়ার আপ করে, তাহলে ইনফ্ল্যামেটরি মার্কারগুলো বাড়বে, সিআরপি বাড়বে, ইএসআর বাড়বে। এই পেশেন্ট যদি আমরা সিআরপি দেখি লেস দেন 5, নর্মাল, তাহলে এটা হচ্ছে ফ্লেয়ার আপ নয়, এটা ফ্লেয়ার আপ এক্সক্লুডেড। স্মল ইন্টেস্টাইনাল স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা সিবো, এটাও না, কারণ পেশেন্টের সিবো যে পেশেন্টগুলো থাকে ইউজুয়ালি অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ব্লটিং, এইগুলো বেশি প্রেজেন্ট করে। তাহলে এখানে ডায়াগনোসিস আছে বাইল সল্ট ম্যালাবজর্পশন। তাহলে এগুলো একটু খেয়াল করে দেখা লাগবে। পেশেন্টের প্রেজেন্টেশন ইনফ্লামেটরি মার্কারগুলো বেশি আছে কিনা, পেশেন্টের অ্যাবডোমিনাল ব্লটিং, ডিস্টেনশন এই ধরনের কমপ্লেন আছে কিনা। এখানে আরেকটা ক্লু আছে যে ল্যাকটোজ হাইড্রোজেন ব্রেথ টেস্ট, এটাও নর্মাল। তাহলে আমি সব কোশ্চেন দেওয়া থাকতে পারে, এটা হাইড্রোজেন ব্রেথ টেস্ট করা আছে। তাহলে সবগুলো মিলাই আমাদের ডায়াগনোস করতে হবে যে পেশেন্টের ডায়াগনোসিস কোনটা হবে। Which of the following tests can exclude celiac disease and thus avoid the need for an unnecessary gastroscopy? তাহলে এটা এফসিএস পরীক্ষার ক্ষেত্রে একটু ঘুরে কোশ্চেন করবে, যে হুইচ অফ দ্য ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড সিলিয়াক ডিজিজ। নিচে কোনটা সিলিয়াক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড? এক্সেলেন্ট, এইচএলএ ডিকিউ2 এন্ড ডিকিউ8। তাহলে এটা হচ্ছে সিলিয়াক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড। আর B27 এটা সেট থাকে সেরো নেগেটিভ যা আর্থ্রাইটিস গুলো আছে সেগুলোর সাথে। নট টু জিন মিউটেশন আমাদের দরকার হয় না, কমন না। এইচএলএ DR3 এন্ড DR4 এটা সম্ভবত অটোইমিউন হেপাটাইটিস সাথে অ্যাসোসিয়েটেড। আর এইচএফি জিন মিউটেশন এটা হচ্ছে হেরিডিটারি হিমোক্রোমোটির সাথে রিলেটেড। তাহলে এখান থেকে একটা আমাদের লার্নিং পয়েন্ট হচ্ছে, আমরা যখন কোনো এসবিএস সলভ করবো, অপশনগুলোর মধ্যে যেগুলো কমন অপশন আছে সেগুলো আমাদের কোন কোন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড বা এটা কোন ডিজিজের সাথে রিলেটেড সেগুলো জানা লাগবে। আর যেগুলো আনকমন কিছু অপশন থাকে সেগুলো না জানলে চলবে, ওইগুলো নিয়ে পরীক্ষা কখনো কোশ্চেন আসে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট লাইকলি টু বি দ্য কজ? তাহলে 56-year-old woman with type 1 diabetes mellitus and hypothyroidism was referred for investigation of megaloblastic anemia. তাহলে এটা আমরা অলরেডি ডিসকাস করেছি।
পেশেন্টের দুইটা অটোইমিউন ডিজিজ আছে, একটা টাইপ 1 ডায়াবেটিস, একটা হাইপোথাইরয়েডিজম, এখন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রেজেন্ট করছে। তাহলে অ্যান্সার হবে পার্নিশাস অ্যানিমিয়া। স্মল বয়েল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, মেটফর্মিন থেরাপি, ক্রোন ডিজিজ এগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া থাকতে পারে ডিউ টু বিটল ডিফিসিয়েন্সি। কিন্তু এখানে যেহেতু দুটো অটোইমিউন ডিজিজের ক্লু দিছে, টাইপ 1 ডায়াবেটিস, হাইপোথাইরয়েড আছে, সো আমরা ডায়াগনোসিস জন্য আলাদা একটা অটোইমিউন ডিজিজ চিন্তা করব। What is the most likely diagnosis? A 26-year-old woman presented to her GP complaining of 6-month history of intermittent uncomfortable abdominal distension and bloating, which changed with her menstrual cycle. These symptoms were interspersed with bouts of loose motion. She worked as a trader in a busy office and found work very stressful. She had previously taken a course of fluoxetine for anxiety and depression. Examination, blood test results, and sigmoidoscopy were all normal. তার পেশেন্টের অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন আছে, ইন্টারমিটেন্ট অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ব্লটিং এবং টাইজেনে প্রেজেন্ট করছে। ইনভেস্টিগেশন সবগুলো নর্মাল, রুটিন ব্লাড টেস্ট, সিগমোইডোস্কোপি সবই নর্মাল। তাহলে অ্যান্সার আছে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। তাহলে কোনো ক্লুতে, কোনো সিনারিওতে যদি দেখেন সব ফাংশন এই ইনভেস্টিগেশন নর্মাল আছে, সিবিসি করছে, ইনভেস্টিভ টেস্ট করছে, রুটিন টেস্ট করছে, সবই নর্মাল, তাহলে সেক্ষেত্রে আমরা ফাংশনাল ডিজিজটা আগে চিন্তা করবো। এরকম প্রত্যেকটা সিস্টেমেই কিছু ফাংশনাল ডিসঅর্ডার আছে। সাইকিয়াট্রি চ্যাপ্টারে গেলে দেখবেন আলাদা একটা বক্স আছে যে কোন কোন সিস্টেমে কোন কোন ফাংশনাল ডিজিজ আছে। তাহলে আইবিএস আছে, জিআইটির একটা ফাংশনাল সিমটমস। তাহলে এখানে ইনভেস্টিগেশন ফাইন্ডিংস আমরা সবগুলো নর্মাল পাবো। আদার যে অপশনগুলো আছে, ক্রনিক প্যানক্রিয়াটিস, ডায়াবেটিকুলাইটিস, পেপটিক আলসার ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, তাহলে এগুলোতে আমরা যদি ইনভেস্টিগেশন করি কিছু না কিছু অ্যাবনর্মাল ফাইন্ডিংস পাওয়া যাবে, সাথে হিস্ট্রি মিলবে না ওগুলোর সাথে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 55-year-old man is referred to the gastroenterology clinic due to difficulty in tolerating oral intake. He first noticed his symptoms 6 months ago with regurgitation of liquids. He has now noticed that he is regurgitating some solid food. He describes interrupted sleep secondary to coughing at night, which has improved now that he sleeps on full pillows. He is a current smoker, lost 1 kg weight over the last 6 months. Barium solo shows bird peak appearance. ওয়েট হচ্ছে 104 কেজি। এক্সেলেন্ট। তাহলে পেশেন্টের মেইন কমপ্লেন হচ্ছে ডিসফেজিয়া, আর এর সাথে রিগার্জিটেশনের কমপ্লেন আছে। পেশেন্টের যে কাফ হইতেছিল এখন কি হইতেছে, 4টা বালিশ দেওয়ার পরে কাপটা হইতেছে না, তার মানে এই কাপটা ছিল তার রিগার্জিটেশনের কারণে অ্যাসপিরেশন হইতেছিল। তাহলে একালে একটা ইম্পর্টেন্ট কমপ্লেন হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া হইতে পারে এবং কাফ অ্যাগ্রাভেট করতে পারে। তাহলে পেশেন্টের বেরিয়াম সলো করে দেখেছে বার্ড পিক অ্যাপিয়ারেন্স আছে, যেটা আছে গোজ ইন ফেভার অফ অ্যাকালেশিয়া। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ক্লো হচ্ছে অ্যাকালেশিয়া পক্ষে পেশেন্টের ওয়েট লস, তার লাস্ট 6 মাসে মাত্র 1 কেজি ওয়েট লস হয়েছে। কার্সিনোমা ইসোফেগাসের পেশেন্টগুলো ইউজুয়ালি খুবই র্যাপিড ওয়েট লস হয়, দেখা যাবে 2-3 মাসের মধ্যে 5-7 কেজি ওয়েট লস হয়ে গেছে। তাহলে সিগনিফিকেন্ট ওয়েট লস, লিম্ফেডোনোপ্যাথি এগুলো যদি থাকে তাহলে সেগুলো কার্সিনোমা ইসোফেগাসের ফেভারে বেশি যায়। আর যদি মিনিমাল ওয়েট লস থাকে, পেশেন্টের সলিড লিকুইড 2টা পথে ডিসফেজিয়া থাকে, অ্যাসপিরেশনের হিস্ট্রি থাকে এই ধরনের, তাহলে ডায়াগনোস হবে অ্যাকালেশিয়া। অ্যাকালেশিয়াতে কোন ধরনের ইসোফেজাল কার্সিনোমা ডেভেলপ করতে পারে কমপ্লিকেশন হিসেবে? অ্যাডিনোকার্সিনোমা নাকি স্কোমার্সিয়াল কার্সিনোমা? একটু আগে আমরা ডিসকাস করছিলাম স্কোমার্সিয়াল কার্সিনোমা। তাহলে এটা মনে রাখা লাগবে, অ্যাকালেশিয়ার 2টা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে, একটা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, আর একটা হচ্ছে স্কোমার্সিয়াল কার্সিনোমা ইসোফেগাস ডেভেলপ করতে পারে। এটা কিন্তু পরীক্ষা আসে। Which medication is most likely to be a cause of his symptoms? 36-year-old man with ulcerative colitis was admitted with abdominal pain and amylase level of 1433 unit per liter. মানে পেশেন্টের অ্যাকিউট প্যানক্রিয়াটিস একটা সিনারি।
তাহলে এটা আমরা এর আগে ডিসকাস করছিলাম। আলসাইটিভ কোলাইটিসের যে ড্রাগগুলো ইউজ করা হয়, এর মধ্যে কোনটা অ্যাকুট প্যানক্রিয়াস করতে পারে? অ্যাজাথ্রোপিন। তাহলে অ্যাজাথ্রোপিন আমরা বলছিলাম কয়েকটা অ্যাডভার্স সাইড আমাদের অবশ্যই মনে রাখা লাগবে। একটা হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন করতে পারে, কোরিয়াগ্নোসাইটোসিস করতে পারে, দেন হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটিস, আর একটা হচ্ছে ইনক্রিজ রিস্ক অফ ম্যালিগনেন্সি। আর যদি অন্যভাবে চিন্তা করি অ্যাকুট প্যানক্রিয়াটিস কজ কোন কোন ড্রাগ করে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে একটা আমরা পেলাম হচ্ছে অ্যাজাথ্রোপিন। আর কোন কোন ড্রাগ আছে যেগুলো অ্যাকুট প্যানক্রিয়াটিস করে? অনেকগুলো ড্রাগ আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষায় ম্যাথস যেমন একটা বলেন। হ্যাঁ, তাহলে মার্কেপ্টোপিউরিন, এ ফর অ্যাজাথ্রোপিন, টি ফর থায়াজাইড, এস ফর স্টেরয়েড, তাই তো? তাহলে অ্যাজাথ্রোপিন, মার্কেপ্টোপিউরিন, থায়াজাইড, স্টেরয়েড, এগুলো সবই হচ্ছে। আরেকটা হচ্ছে সোডিয়াম ভালপোয়েট। এস ফর কি সোডিয়াম ভালপোয়েট নাকি স্টেরয়েড? দুইটা মনে রাখেন, দুইটাই করতে পারে। আমাদের কাছে অ্যান্টিবায়োটিক আছে, তবে ডেভিডসন সম্মত এই 4টা কজই দেওয়া আছে, আর এর বাইরে অ্যাজাথ্রোপিনটা আছে। তাহলে এই কজগুলো মনে রাখবেন যেগুলো অ্যাকুট প্যানক্রিয়াটিস করতে পারে। What would be the next most appropriate management step? 23-year-old woman develops severe water diarrhea 10 days after receiving both quinolone and a cephalosporin following childbirth complicated by infection. তাহলে এটা পাকিস্তানে আমরা পড়বো না। তাহলে একটা পেশেন্ট কুইনোলন এবং সেফালোস্পোরিন ড্রাগ পাইছে, 10 দিন পর সিভিয়ার ওয়াটার ডায়রিয়া প্রেজেন্ট করছে। ডায়াগনোসিস কি? তাহলে কোন পেশেন্টের হিস্ট্রি অফ অ্যান্টিবায়োটিক এর সাথে ডায়রিয়া, তাহলে এই সিনারিও থেকে ডায়াগনোসিস হবে সিউডোমেমব্রেনাস কোলাইটিস। সিউডোমেমব্রেনাস কোলাইটিসের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে, অলরেডি একজন রাইট আনসার করছেন, তাহলে ভ্যানকোমাইসিন দেবো। ওদালি দিব নাকি আইভি দিব? তাহলে ওরাল ভ্যানকোমাইসিন দিব। এখানে যদি আইভি মেট্রোডাজল অপশন থাকতো তাহলে আমাদের একটু কনফিউশন হতো। তাহলে এমএসসি পরীক্ষা অনেক সময় সিভিয়ার ম্যানিফেস্টেশন দেওয়া থাকে সিউডোমোনাস কোলাইটিসের। তাহলে সিভিয়ার ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে আমরা আইভি মেট্রোডাজলটা প্রিফার করি। তবে এফসিএস এর পরীক্ষাগুলোতে ইউজুয়ালি এই ধরনের সিনারিও কম থাকে। তাহলে সিউডোমোনাস কোলাইটিস ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ওরাল ভ্যানকোমাইসিন। A 56-year-old woman has a history of systemic sclerosis, comes to the clinic. She is currently managed with amlodipine and symptoms of Raynaud's disease and omeprazole for GERD. But over the past few months, she has suffered from increasing symptoms of abdominal bloating, intermittent diarrhea, and constipation. She is strongly nauseated despite taking her omeprazole regularly. On examination, she has a slightly distended abdomen, which is soft with only mild tenderness. Barium solo shows evidence of severe esophageal dysmortality. Gastroscopy shows hiatus hernia with mild esophagitis with normal duodenal biopsy. The system scoliosis patient এখন তার প্রেজেন্টেশন আছে অ্যাবডোমিনাল ব্লটিং আর ইন্টারমিটেন্ট ডায়রিয়া এন্ড কনস্টিপেশন নিয়ে। মেট্রোনিডাজল। তাহলে সিস্টেমিক স্কলেরোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ মর্টালিটি থাকে, সেখান থেকে স্মল বয়েল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ডেভেলপ করতে পারে। সেখান থেকে পেশেন্টের ইন্টারমিডিয়েন্ট এপিসোডস অফ ডায়রিয়া এন্ড কনস্টিপেশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, এগুলো অ্যাবডোমিনাল ব্লটিং এগুলো থাকতে পারে। তাহলে এখানে ডায়াগনোসিস আছে স্মল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপি উইথ মেট্রোনিডাজল। আদার অ্যান্টিবায়োটিক অপশনের মধ্যে আছে আমাদের রিফ্যাক্সিমিন, ওমেক্সিক্লাব, এগুলো আমরা ইউজ করতে পারি। ফার্স্ট লাইন হচ্ছে রিফ্যাক্সিমিন, আর যদি রিফ্যাক্সিমিন অপশন না থাকে সেক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল বা অন্যান্য অ্যান্টিবায়োটিকগুলো চয়েস করতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট? 56-year-old man complains of diarrhea, abdominal pain, weight loss, and joint pain with 2 or 3 pale bulky stools daily. A duodenal biopsy shows stunted villi by villus atrophy and stains macrophages positively with periodic acid shift stain.
ইলেকট্রন মাইক্রোস্কোপি শোজ ব্যাসিলাই উইদিন দ্য ম্যাক্রোফেজ। তাহলে ডায়াগনোসিস কি? এটা ডায়াগনোসিস হচ্ছে হুইপলস ডিজিজ। তাহলে কোনো পেশেন্টের যদি এরকম ম্যালাবজেশনের ফিচার্স থাকে, ক্রনিক ডায়রিয়া, ওয়েট লস, আর এর সাথে যদি পেশেন্টের জয়েন্ট পেইন, লিম্ফেডিনোপ্যাথি, পিগমেন্টেশন বা নিউরোলজিক্যাল বা রেসপিরেটরি ম্যানিফেস্টেশন থাকে, সাথে পাস স্টেনিং থাকে, তাহলে সবগুলো মিলাই পেশেন্টের হুইপলস ডিজিজ কনফার্ম। ট্রিটমেন্ট কি করবো আমরা? এক্সেলেন্ট, আইভি সেপ্ট্রাক্সন। তাহলে হুইপলস ডিজিজের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে আইভি সেপ্ট্রাক্সন ফলোড বাই ওরাল কর্টিমোক্সোজল। আর বাকি অপশনগুলো অ্যান্টি টিউবারকুলাস থেরাপি, এটা তোমরা টিবি পেশেন্ট হলে সেক্ষেত্রে দিব। গ্লুটেন ফ্রি ডায়েট দিব আমরা সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে। লো ফ্যাট ডায়েট তো এখানে কোনটার সাথে মিলে না। মেট্রোনিডাল তো আমরা একটু আগে পড়লাম, সিবোর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি চয়েস করি, অথবা যদি সিডোমিনাসকুলারিস হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় দিতে পারি। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? 57-year-old publican was referred by his GP with chronic central upper abdominal pain. He admitted to drinking 3 or 4 pints of beer most evenings in the pub. Over the last 8 months, he had lost about 12.5 kg in weight, and his wife described that he preferred alcohol to food. He had intermittent diarrhea, which he reported as being occasionally oily and difficult to flush away. আরে বাকি সিনারি আমরা পড়তেছি না, যেহেতু অনেকগুলো কেস আছে। তাহলে পেশেন্ট হচ্ছে অ্যালকোহলিক পেশেন্ট, এপিগ্যাস্ট্রিক পেইন আছে, আর ম্যাল অ্যাবজর্পশনের ফিচার্স আছে। এপিগ্যাস্ট্রিক পেইন, ডায়রিয়া, ওয়েট লস, এবং ডায়রিয়ার যে প্যাটার্ন সেটা হচ্ছে স্টেটরিয়া বা ম্যাল অ্যাবজর্পশনের মতো। ওয়েট লস, তাহলে অ্যান্সার হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। A 43-year-old man presented with bloody diarrhea and weight loss. Which one of the following findings would favor a diagnosis of Crohn's disease on rectal biopsy? তাহলে Crohn's disease এবং আলসারেটিভ কোলাইটিসের ফাইন্ডিংস এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন থাকে, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস কেমন পাওয়া যায়, ট্রিটমেন্ট আমরা কিভাবে করি। ডেভিডসন থেকে পড়তে পারেন, আমার নোটসে দেওয়া আছে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট মার্ক করা আছে, এগুলো একটু দেখে নেবেন। এগুলো রেগুলার পরীক্ষায় আসে, কোনো না কোনো পরীক্ষায় যে কোনো একটা কোশ্চেন থাকবে। তাহলে অ্যান্সার আছে প্যাসি ইনফ্লামেশন। বাকি যে ফাইন্ডিংগুলো আছে ক্রিপ্ট অ্যাবসেস, ক্রিপ্ট ডিস্টরশন এন্ড সুপারফিশিয়াল আলসারেশন, এগুলো হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের ফিচার্স। আর ইনফ্লামেটরি ইনফ্লেশন এটা হচ্ছে যে কমন টু বোথ Crohn's disease এন্ড আলসারেটিভ কোলাইটিস। তাহলে আলাদা করা যাবে শুধুমাত্র প্যাসি ইনফ্লামেশন দেখে। তাহলে প্যাসি ইনফ্লামেশন, ট্রান্সমুরাল আলসারেশন এগুলো হচ্ছে স্কিপলেশন, এগুলো হচ্ছে Crohn's disease ফিচার। হোয়াট ইজ দ্য মোড অফ অ্যাকশন অফ ল্যান্সোপ্রাজল? তাহলে আমরা যেগুলো পেশেন্টদেরকে দিয়ে থাকি, ওমিপ্রাজল, লিসোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল যেগুলো দিই, এগুলো মেকানিজম অ্যাকশন কি? এটা তো প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্পের মধ্যে এখানে তিনটা আছে, হাইড্রোজেন ক্যালসিয়াম, হাইড্রোজেন পটাশিয়াম, হাইড্রোজেন সোডিয়াম। অ্যান্সার কি হবে? এটা হচ্ছে ইট ইনহিবিটস দ্য হাইড্রোজেন পটাশিয়াম এটিপি প্রোটন পাম্প। তাহলে এগুলো একটু খেয়াল করে দেখবেন, আমরা যখন কোনো কিছু পড়বো চেষ্টা করবো স্পেসিফিক্যালি এবং হচ্ছে যে টু দ্য পয়েন্ট পড়ার আর কি। মানে শুধু প্রোটন পাম্প পড়ে থাকলে দেখবেন পরীক্ষার সময় এরকম অপশন রয়েছে হাইড্রোজেন ক্যালসিয়াম, হাইড্রোজেন পটাশিয়াম, হাইড্রোজেন সোডিয়াম। তাহলে এক্স্যাক্টলি অ্যান্সার জানা থাকলে তখন কিন্তু কনফিউশন তৈরি হবে। তাহলে যে কোনো সময় যে কোনো কিছু যখন আমরা পড়বো একটু খেয়াল করে পড়বো যে এটা আসলে এক্স্যাক্টলি কি লেখা আছে ওখানে। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম এটিপি প্রোটন পাম্প ইনহিবিটর। What is the most likely mechanism of her diarrhea? A 46-year-old woman was referred with profuse watery diarrhea and dehydration. Investigation showed an average daily stool of around 4,353 উপরে গ্রাম per 12 hours. Serum VIP level of more than 400 picogram per ml. The normal range is less than 20. তাহলে পেশেন্টের ভিআইপি লেভেল অনেক বেশি। ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, পেশেন্টের ডায়রিয়ার কজ হচ্ছে ভিআইপি ওমা মোস্ট লাইকলি। তাহলে ভিআইপি ওমা বা ভিআইপি বেশি হলে ডায়রিয়া যে হয় এটা কেন হয়, মেকানিজম অফ অ্যাকশন কি? তাহলে এটা জানতে হলে আপনার জানা লাগবে ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, এটা ফাংশন বা এটা ইফেক্ট কি কি আছে।
ভিআইপি ইম্পর্টেন্ট ফাংশন মধ্যে আছে ভ্যাসোডাইলেশন আছে, স্মুথ মাসল রিল্যাক্সেশন করে, তারপর ওয়াটার অ্যান্ড ইলেক্ট্রোলাইট সিক্রেশন করে। ওয়াটার এবং ইলেক্ট্রোলাইট বেশি সিক্রেশনের কারণে পেশেন্টের ডায়রিয়া হয়, ওয়াটার কমে যাওয়ার কারণে পেশেন্ট ডিহাইড্রেট থাকে। ইলেক্ট্রোলাইটের মধ্যে মেইনলি হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে। আর কি করে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে সাবস্টিটিউশন করে রাখে, এটা সাবস্টিটিউশন হবে। তাহলে ভিআইপি ও মাতে ডায়রিয়ার মেইন কজ হচ্ছে সিক্রেটরি ডিউ টু এন্ট্রোসাইট স্টিমুলেশন। তাহলে এখানে হচ্ছে সিক্রেটরি ডায়রিয়া হয়। এখন অনেকগুলো কোশ্চেন রয়ে গেছে। Which of the following is the most likely cause of his symptoms? A 52-year-old man is reviewed in the emergency department after being admitted with a bleeding duodenal ulcer. He was admitted with epigastric pain and diagnosed with duodenitis 2 years ago, but self-discharged from the hospital before therapy options could be discussed with him. তাহলে ব্লিডিং ডিউডেনাল আলসার করতে পারে নিচে কোন অর্গানিজম? হেলিকোব্যাক্টার পাইলোরি। বাকিগুলো যদি আমরা দেখি তাহলে ক্যাম্পাইলোব্যাক্টার জেজোনি, ক্যাম্পাইলোব্যাক্টার জেজোনি কি করতে পারে? একটা হচ্ছে এটা জিবের সাথে অ্যাসিড থাকে অনেক সময়, তারপর হচ্ছে ডায়রিয়া করতে পারে, আরেকটা অ্যাসিড থাকে হচ্ছে ইপসিডের সাথে। তাহলে তিনটা জিনিস আমাদের মনে রাখবে, জিবিএস, তারপর হচ্ছে ডায়রিয়া, আর হচ্ছে ইপসিড। ইকোলাই করে কি, মেইনলি হচ্ছে ইউটিআই করে, এছাড়া হচ্ছে নিওনেটাল মেনিনজাইটিস করতে পারে। তারপর হচ্ছে ডায়রিয়া করতে পারে। ডায়রিয়ার মধ্যে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এটা হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, হাস করতে পারে, এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। এই স্পাইলোরিতে আমরা পড়লাম এর আগে কি করতে পারে, স্ট্রেপ্টোকক্কাস গ্যালাইটিকাস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে বায়োল ম্যালিগনেন্সির সাথে অ্যাসিড থাকতে পারে, কোলন কার্সিনোমার সাথে ইউজুয়ালি অ্যাসিড থাকে। আর কি করতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস করতে পারে। স্ট্রেপ্টোকক্কাস রিপিডিয়েন্স, এটা কি করে, ইউজুয়ালি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস করে। আরো অন্য ডিস করতে পারে, মানে এগুলো যে ডিসগুলো আমরা বললাম এগুলো ইউজুয়ালি পরীক্ষা সিনারি হিসেবে আসে, আর বাকি অন্যান্য যেগুলো ডিস করে এগুলো আমাদের পরীক্ষা অত বেশি আসে না। Which of the following blood results would be most suggestive of an upper GI bleeding? এটাও মনে হয় সম্মত একবার এফসিএস সিঙ্গেল বেস্ট আসছিল, যে নিচে মানে কোন সিনারিটা দেখে আমরা আপার জিআই ব্লিডিং সাসপেক্ট করতে পারবো। এক্সিলেন্ট। তাহলে সে ইউরিয়া লেভেল যদি বেশি থাকে তাহলে এটা ইন্ডিকেট করে আপার জিআই ব্লিডিং। তাহলে আপার জিআই যদি ব্লিডিং হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ব্লিডিং হলে সেখান থেকে আরবিসি আসবে, আরবিসি ব্রেকডাউন হয় হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থেকে ব্রেকডাউন হয় হিম অ্যান্ড গ্লোবিন ফর্মেশন হবে। গ্লোবিনটা হচ্ছে কি, একটা প্রোটিন, তাহলে এটা মেটাবলিজম হয় কি হবে, অ্যামাইনো অ্যাসিড প্রডিউস হবে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো দেন অ্যাবজর্পশন হবে, লিভারে যাবে, ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া প্রোডাকশন হবে। তাহলে কোনো পেশেন্ট যদি রিনাল ইম্পেয়ারমেন্ট না থাকে এবং এই পেশেন্ট যদি ইউরিয়া বেশি থাকে তাহলে মোস্ট লাইকলি এটা আপার জিআই ব্লিডিং হওয়ার পসিবিলিটি বেশি। এছাড়া ডিহাইড্রেশন বা অন্যান্য কাজও বাড়তে পারে, কিন্তু কোনো পেশেন্টের যদি এরকম জিআই ব্লিডিং এর কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকে, লাইক ইসোফেজিয়াল ভ্যারিসিস আছে বা সিএলডি কোনো পেশেন্ট, তাহলে এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি ইউরিয়া লেভেল বেশি তাহলে এটি নেগেট করে আপার জিআই ব্লিডিং। তাহলে হিমোগ্লোবিন যত বেশি ব্লিডিং হবে, হিমোগ্লোবিন তত বেশি আসবে, তত বেশি মেটাবলিজম হবে, গ্লোবিনের অ্যামাইনো অ্যাসিড প্রোডাকশন বেশি হবে, ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া প্রোডাকশন বেশি হবে। তাহলে ইনক্রিজড ইউরিয়া, অথবা আরো স্পেসিফিক যদি বলি ইনক্রিজড ইউরিয়া ক্রিয়েটিন রেশিও, তাহলে এটা ইন্ডিকেট করে আপার জিআই ব্লিডিং। এটা পরীক্ষা কোশ্চেন আসে অনেক সময়, আমরা সিনারিওটা পড়লাম না। What is the most likely diagnosis driving his recent deterioration? A 60-year-old man came to the clinic having experienced worsening dysphagia for the past 6 months. At first, this had been just for solid such as frost, but he has now having increasing difficulty even with swallowing soup. বয়স বেশি, 6 মান্থে হিস্ট্রি অফ ডিসফেজিয়া, আগে সলিড ফুডে বেশি ছিল, এখন হচ্ছে লিকুইড ফুডে বেশি হচ্ছে, আর ওয়েট লস হয়েছে 6 কেজি ইন লাস্ট 2 মান্থস, সাথে 20 সিগারেট পার ডে হিস্ট্রি আছে।
আর পেশেন্টের হাইড্রোসানি আছে আর ওমিপ্রাজল খাচ্ছে ফর 6 ইয়ার্স। ডায়াগনোসিস কি ইসোফেজাল কার্সিনোমা, এক্সিলেন্ট। তাহলে ওল্ড এজের পেশেন্ট যদি র্যাপিড ওয়েট লস হয়, র্যাপিড ডিটোরেশন করে, আগে দেখা যাচ্ছে সলিড ফুডে বেশি ছিল, এখন লিকুইড ফুডে বেশি হচ্ছে, তার মানে আস্তে আস্তে লুমেন্টটা আরো নেরো হয়ে যাচ্ছে, তাহলে ডায়াগনোসিস হবে ইসোফেজাল কার্সিনোমা। অ্যাকিলেশিয়ার ক্ষেত্রে কি হয়, অ্যাকিলেশিয়া তো লোয়ার ইসোফেজাল স্ফিংটার টোনটা বেশি থাকে, ইসোফেগাসটা আসলো নিচে যে স্ফিংটা আছে এখানে ফাংশন, এই টোনটা বেশি থাকে। সো ইনিশিয়ালি সলিড লিকুইড কোনোটাই পাস করতে পারে না যেহেতু লোয়ারটা ন্যারো। আর ইসোফেজাল কার্সিনোমার ক্ষেত্রে কি হবে, প্রথম দিকে তো ঠিকঠাকই আছে, আস্তে আস্তে যখন গ্রোথটা বেশি হবে তাহলে লিউমেন্ট আরো বেশি ন্যারো হবে। তাহলে প্রথমে দেখা যাচ্ছে সলিড ফ্লুইড যাইতে পারতেছিল না, এখন লুমেন বেশি ন্যারো হওয়ার কারণে লিকুইড গুলো পাস করতেছে না। তাহলে এরকম যদি সিনারিও থাকে যে আগে সলিড ফুডে বেশি হতো এখন লিকুইড ফুডে বেশি হচ্ছে আস্তে আস্তে, তাহলে এটা হচ্ছে ইসোফেজাল কার্সিনোমার পক্ষে বেশি সাজেস্টেড। এরপর হচ্ছে যদি পেশেন্ট র্যাপিড ডিটোরেশন করে, ওয়েট লস যদি বেশি হয়, লিম্ফেডেনোপ্যাথি থাকে, তাহলে এগুলো হচ্ছে কার্সিনোমার দিকে বেশি যাবে। Based on his current condition, he is at increased risk for which of the following conditions? কি আছে আমরা দেখি, 43-year-old man presents with recurrent abdominal pain and diarrhea for the previous 6 months. He had a difficult past 12 months during which he has lost 3 of his family members due to COVID-19. He has lost his job as well. 7 years ago, he was diagnosed with celiac disease and was homozygous for ACLDQ2. On further questioning, he admits to not being compliant on his gluten-free diet. তাহলে পেশেন্ট হচ্ছে সিলিয়াক ডিজিজ হিসেবে ডায়াগনোসড আছে, তার কিছু রিসেন্ট ফ্যামিলি ইস্যুর কারণে সে এখন গ্লুটেন ফ্রি ডায়েটটা কন্টিনিউ করতেছে না, বা যে কোনো কারণে হোক না কেন ACLDQ2 পজিটিভ আছে। পেশেন্টের কি কমপ্লিকেশনস হতে পারে, মেইন কথা হচ্ছে সিলিয়াক ডিজিজের কমপ্লিকেশনস কি কি আছে এটা জানতে চাওয়া হয়েছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে। তাহলে সিলিয়াক ডিজিজের পেশেন্টের কি কমপ্লিকেশন হতে পারে এখান থেকে, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ তো ক্রোনস ডিজিজের সাথে রিলেটেড, নট সিলিয়াক ডিজিজ। তাহলে সিলিয়াক ডিজিজের কমপ্লিকেশনস এটা কিন্তু ডেভিডসন আর্টিকেল লেখা আছে কমপ্লিকেশনসের মধ্যে, এবং এটা পরীক্ষায় এমসিকিউ বা এসবি দুইটাই আসতে পারে। তাহলে সিলিয়াক ডিজিজ আমরা বলছিলাম তিনটা কমপ্লিকেশন মেইনলি পড়া লাগবে, একটা হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা অফ ইসোফেগাস, এরপরে কি হইতে পারে স্মল বয়েল কার্সিনোমা, তারপরে এন্ট্রোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা, বা সোজা কথা ইন্টেস্টাইনাল লিম্ফোমা। আর কি হইতে পারে জেজুনোয়াইলাইটিস, এন্ড ফাইনালি অস্টিওপোরোসিস বা অস্টিওম্যালেশিয়া। এগুলো হচ্ছে সিলিয়াক ডিজিজের কমপ্লিকেশনস, এর মধ্যে তিনটা ম্যালিগনেন্সি আছে, বাকি দুইটা আলাদা কন্ডিশন। আবার এগুলো তো ডেভিডসন আলাদা করে বক্স আছে যে সিলিয়াক ডিজিজের সাথে কোন কোন কন্ডিশনের সেট থাকে। তাহলে মেইনলি এখানে কি হবে, ইন্টেস্টিনাল লিম্ফোমা হিসেবে এই কমপ্লিকেশনস হিসেবে ডেভেলপ করতে পারে, এবং এই লিম্ফোমাটা ইউজুয়ালি টি সেল লিম্ফোমা হয়ে থাকে। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইমিডিয়েট ম্যানেজমেন্ট স্টেপ? আচ্ছা, এটা তাহলে আজকে আমাদের লাস্ট কোশ্চেন। 67-year-old man has just been admitted with hematemesis and melena. He is in a shocked state. He has a history of ischemic heart disease. On examination, he has a postural drop in blood pressure 100/60 millimeter mercury to 70/40 millimeter mercury. তার মানে হেমাটাইটিস এবং মেলানা একটা পেশেন্ট এখন শকে আছে। এই পেশেন্টের ইমিডিয়েট ম্যানেজমেন্ট স্টেপ কি হবে? তো এটা হচ্ছে এর আগে কোনো একটা পরীক্ষা কোশ্চেন ছিল এরকম একটা কোশ্চেন। কোনো পেশেন্ট যদি আমরা শকে থাকে তাহলে ইমিডিয়েটলি আমরা কি ম্যানেজমেন্ট করবো? এক্সিলেন্ট। তাহলে ম্যানেজমেন্ট হবে আইভি ক্রিস্টালেট ফ্লুইড। তাহলে হচ্ছে এটাও ডেভিডসনের দেখুন প্রথমে বলা আছে যে এই যে ম্যানেজমেন্ট অফ আপার জিআই ব্লিডিং, ওখানে যে পেশেন্ট যদি আমার শকে থাকে ইমিডিয়েট ম্যানেজমেন্ট হবে পেশেন্টকে আইভি ফ্লুইড দেওয়া, এবং এই ক্ষেত্রে আমাদের চয়েস হবে আইভি ক্রিস্টালেট ফ্লুইড। আচ্ছা, এই পেশেন্টকে কি আমরা আইভি টালিবেশন ইউজ করতে পারবো? আইভি ফ্লুইড দিলাম, আইভি ফ্লুইড দেওয়ার পরে কি আমরা টালিবেশন ইউজ করবো? আমরা তো একটু আগে পড়ছিলাম যে আমাদের ফ্লুইড ম্যানেজমেন্টের পরে অক্টিওটাইড
টালিবেশন কেন ইউজ করবো না? পেশেন্টে দেখেন কি আছে, হেমাটাইমিসিস মেলেনা, শক স্টেট আছে, তার একটা স্ত্রী আছে, ইসকেমিক হার্ট ডিজিজ। এক্সিলেন্ট। তাহলে এইগুলা কিন্তু পরীক্ষার ইম্পর্টেন্ট গ্রো থাকে। দেখবেন যে পরীক্ষা দিয়ে রাখছে, এরকম একটা সিনারিও দিছে, এরপর আরেকটু যোগ করে দিয়েছে যে পেশেন্ট আইভি ফ্লুইড দেওয়া হয়েছে, এখন বিপিটা স্টেবল বা এরকম একটা সিনারিও মোটামুটি স্টেবল আছে। এই পেশেন্টের নেক্সট ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট কি হবে? অপশন থাকবে আইভি টালিপেসিন, তারপর থাকবে অক্টিওটাইড। অনেকে টালিপেসিন দিয়ে আসবে, অনেকে অক্টিওটাইড দিবে, যে যেটা দেবে তাকে মনে হবে সেটা সঠিক। তাহলে টালিপেসিন হচ্ছে, আমরা দেখবেন ডেভিশন লেখা আছে, টালিপেসিন হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, কারণ এটা হচ্ছে যে ভ্যাসোকনস্ট্রিকটিভ ড্রাগস। তাহলে পেশেন্ট যেহেতু আইএসডি আছে, এটা কিন্তু ইউজ করা যাবে না। তাহলে এই ধরনের যদি কোনো কোশ্চেন সিনারিও থাকে, যদি পেশেন্ট ইসকেমিক হার্ট ডিজিজ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের কথা বলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অক্টিওটাইড বা সোমাটিসিন অ্যানালগ যেগুলো আছে সেগুলো চয়েস করবো। তাহলে এগুলো একটু খেয়াল করে দেখতে হবে। তাহলে আপার যে ব্লিডিং ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে, যদি পেশেন্ট আনস্টেবল থাকে, প্রথমে হচ্ছে আমাদের পেশেন্টকে স্টেবল করা, আইভি ফ্লুইড দেবো। পেশেন্ট যদি হিমোগ্লোবিন অনেক কম থাকে সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন করবো। এরপর হচ্ছে আমরা যদি ইসকেমিক হার্ট ডিজিজ বা কোনো কন্ডিশন না থাকে, আইভি টালিপেসিন দেবো। অ্যান্ড ফাইনালি পেশেন্ট হচ্ছে ব্যান্ড লাইগেশন করবো। যদি ইসোফিজাল জাপসা হয়, তাহলে কোন ধরনের জাপসা এটা দেখার জন্য আমাদের আগে এন্ডোস্কোপি করতে হবে। ইসোফিজাল জাপসা হলে সেক্ষেত্রে আমরা ব্যান্ড লাইগেশন করবো, আর যদি গ্যাস্ট্রিক ভেরিসেল জাপসা হয় সেক্ষেত্রে ব্যান্ড লাইগেশনটা লেস ইফেক্টিভ। সেক্ষেত্রে আমাদের যে কিছু গ্লু পাওয়া যায় সেই গ্লুগুলো দিয়ে ব্লিডিং পয়েন্টটাকে সিল করতে হবে। তাহলে আপার যে ব্লিডিং ম্যানেজমেন্ট এটা একটু দেখবেন, কয়েকটা পয়েন্ট আছে, ডিটেলস না পড়লেও জাস্ট কোন স্টেপে আমরা কোন ম্যানেজমেন্ট করবো এটাই লাগবে পরীক্ষায়। এখন একটা কোশ্চেন আসছে, আচ্ছা এই কোশ্চেনটা ডেভিডসন হয়তো নাই, কিন্তু ইচ্ছা করে দেওয়া হয়েছে, কারণ এই ধরনের কোশ্চেন মাঝে মাঝে এফসিএসে দিয়ে দেয়। মানে সরি কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য সাইট অফ অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন। তাহলে অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন কোথায় ভালো হয় বা বেস্ট হয়? অ্যাবজর্পশনের মধ্যে আমরা কয়েকটা পড়ছিলাম, এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়া হয় নাই। তাহলে এটা যেহেতু 5 মিনিটের কোশ্চেন আছে, অনেক সময় স্যার এখান থেকে কোশ্চেন তুলে দেয়, সো এটা একটু জেনে রাখা ভালো। না জানলে সমস্যা নেই, তবে অনেকে পেয়ে গেছে। তাহলে অ্যান্সার হচ্ছে জেজুনাম। আমাদের বডির মোস্ট অফ দ্য সাবস্টেন্স অ্যাবজর্পশন আছে জেজুনামে, কয়েকটা জাস্ট একটু ডিফারেন্স আছে। যেমন ডিউডিনামে হচ্ছে আয়রনটা বেশি অ্যাবজর্পশন হয়, আয়রন এবং ক্যালসিয়াম দুইটাই মেইনলি ডিউডিনামে অ্যাবজর্পশন বেশি হয়। আর বাকি সব কিছুই অলমোস্ট জেজুনামে হয়। আর টার্মিনাল এমে আমরা একটু আগে কয়েকটা বললাম, বাইল অ্যাসিড, বাইল সল্ট, তারপর হচ্ছে ভিটামিন বি 12, বিশেষ করে বি 12টা বেশি ইম্পর্টেন্ট। বি 12টা হচ্ছে মেইনলি টার্মিনাল এমে অ্যাবজর্পশন হয়। আর বাকি যেগুলো আছে অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড বা অন্যান্য যে সাবস্টেন্সগুলো, এগুলো মেইনলি যে জন্য বেশি অ্যাবজর্পশন হয়। ওকে, তাহলে আজকে কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন ছিল। আমাদের সেশনগুলো ডিসকাশনের মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা ডেভিডসনের অনেক অনেক লাইন লেখা আছে, এই লাইনগুলো থেকে কোন লাইনগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে বা প্র্যাকটিক্যালি আমরা মানে ডিজিজগুলো কিভাবে চিন্তা করবো, এটা হচ্ছে মানে ডিসকাস করার মেইন উদ্দেশ্য। এখান থেকে বহু কোশ্চেন পাবেন এটা আমরা কখনো এক্সপেক্ট করি না। তবে পরীক্ষার জন্য এই রিলেটেড কোশ্চেন পারলে আমরা থিঙ্কিংটা করতে পারি যে মানে এই সিনারিটা আমরা কিভাবে যে ডিফারেন্সিয়ালগুলো দেওয়া আছে বা যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো আমরা কিভাবে এক্সপ্লোর করতে পারি আদার্সগুলা, আমার ফাইনাল যে ডায়াগনোসিস সেটা পক্ষে কি কি আছে। প্রতিবারই দেখবেন সবাই পরীক্ষা দেশে বলে যে মানে সবগুলো পয়েন্ট একই রকমের। পরীক্ষা আপনার ক্লুগুলো তো কাছাকাছি দেওয়া থাকবে, মানে দুই প্রান্তে অ্যান্সার এরকম দেওয়া থাকবে না। তাহলে একটা স্মল বায়োল অরিজিনাল ডায়রিয়া হিস্ট্রি থাকলে সেক্ষেত্রে যে পয়েন্টগুলো থাকবে সবগুলোই দেখবেন যে স্মল বায়োল ডায়রিয়ার কজ। তাহলে এই কজগুলো থেকে আমি কিভাবে রিলেট করে আমার রাইট অ্যান্সারটা বের করবো, মানে এইটা চিন্তা করা বা ডেভিডসন পড়ে ওখান থেকে পয়েন্টগুলো আলাদা করা, এটা হচ্ছে আমাদের এসবিআই ডিসকাশনের মানে মেন উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আজকের সেশন এই পর্যন্ত, অলরেডি অনেক বড় ক্লাস হয়ে গেছে। তাহলে ভালো থাকুন সবাই।